হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা ক্লাস 12 এর অভিব্যক্তি অর্থাৎ ইভলিউশন এই চ্যাপ্টার থেকে একটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে হার্ডি উইনবার্গের নীতি অর্থাৎ হার্ডি উইনবার্গ প্রিন্সিপাল। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। হার্ডি উইনবার্গের নীতি পড়ার সময় এটা ডেফিনেশনটা আমি যখন বলবো তার আগে কিছু টার্ম সম্বন্ধে আমাদের জেনে রাখা দরকার। এই হার্ডি উইনবার্গের নীতি পড়ার আগে যে টার্মগুলো সম্বন্ধে আমরা জানবো সেগুলো হলো, 1 নাম্বার, পপুলেশন কাকে বলা হয়? কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানে নির্দিষ্ট সময়ে উপস্থিত কোনো প্রজাতির সব সদস্যকে একসঙ্গে বলা হচ্ছে পপুলেশন। তাহলে এই ধরো একটা জায়গা, কোনো একটা ভৌগোলিক জায়গা, যেখানে একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা প্রজাতির যত যত সদস্য আছে আর কি, তাদের সব সদস্যকে একসঙ্গে বলা হচ্ছে এই ভৌগোলিক অঞ্চলের পপুলেশন। বোঝা গেছে আশা করি? একটা নির্দিষ্ট অঞ্চল, সেই অঞ্চলে একটা নির্দিষ্ট সময়ে যত সংখ্যক প্রজাতি আছে তার সব সদস্য সংখ্যাকে একসঙ্গে বলা হচ্ছে পপুলেশন। ওকে, তাহলে আমরা পপুলেশন সম্বন্ধে জানলাম। এটা কিন্তু তোমাদের 1 মার্কসের একটা কোয়েশ্চেন আসতে পারে, পপুলেশন কাকে বলে। নেক্সট, মেন্ডেলীয় পপুলেশন কাকে বলা হয়? এটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু জেনে রাখাটা দরকার। সেজন্য বলছে যে পপুলেশনে মেন্ডেলীয় নীতি প্রয়োগ করা যায় তাকেই বলা হচ্ছে মেন্ডেলীয় পপুলেশন। তার মানে কি, যেখানে জীবগুলো স্বাধীনভাবে প্রজনন করতে পারে এবং জিনের স্বাধীন বিন্যাস ঘটে তাকে বলা হচ্ছে মেন্ডেলীয় পপুলেশন। ইজি, তাহলে এটা শুধু একটু জেনে রাখার জন্য পড়া। নেক্সট, হার্ডি উইনবার্গ পপুলেশন। তাহলে যে পপুলেশনে হার্ডি উইনবার্গের নীতি প্রয়োগ করা যায় তাকে বলা হচ্ছে হার্ডি উইনবার্গ পপুলেশন। তো হার্ডি উইনবার্গের এই নীতিটা প্রয়োগ করা যায় হচ্ছে এই মেন্ডেলীয় পপুলেশনের ক্ষেত্রে। নেক্সট আমরা চলে আসবো যেটা ইম্পর্টেন্ট, যেটা জানতেই হবে হার্ডি উইনবার্গের নীতি পড়তে গিয়ে, জিন ফ্রিকোয়েন্সি আর একটা জিনোটাইপ ফ্রিকোয়েন্সি কাকে বলা হয়। প্রথমেই দেখো, জিন ফ্রিকোয়েন্সি বা অ্যালিল ফ্রিকোয়েন্সি নামটা শুনলেই মনে হবে যে খুব শক্ত কিছু একটা জিনিস, কিন্তু সেরকম কিছু নয়। জিন ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে, এই ধরো একটা ক্রোমোজোম, প্রথমে আমরা একটু বুঝে নিই, তারপর সংজ্ঞাটাতে আমরা চলে আসবো। এই ধরো একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ এবং ডিএনএর একটা পার্টকে বলা হচ্ছে জিন, আমরা জানি সেটা। তো এই জিনটা এই ক্রোমোজোমের মধ্যে যে অংশে অবস্থান করছে সেই অংশটাকে বলা হচ্ছে লোকাস। তো সেই নির্দিষ্ট লোকাসে কোনো একটা অ্যালিলের পরিমাণ বা শতাংশকে বলা হয়, দেখো, অ্যালিল ফ্রিকোয়েন্সি বা জিন ফ্রিকোয়েন্সি। এটাই বলেছে যে কোনো একটা নির্দিষ্ট লোকাসে অবস্থিত কোনো অ্যালিলের পরিমাণ বা শতাংশ। অ্যালিল কাকে বলে আমি বলেছিলাম, ধরো উচ্চতা নির্ণয়কারী জিন হচ্ছে এইচ। এই উচ্চতাটার মানে এইচ জিনের মানে উচ্চতাটা দুটো হতে পারে, এটা লম্বাও হতে পারে যেটা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি, এবং স্মল টি দিয়ে ডিনোট করি যেটা, সেটা হচ্ছে খর্ব বৈশিষ্ট্য যুক্ত হতে পারে। তাহলে এই উচ্চতা নির্ণয়কারী এটা হচ্ছে জিন। একটা জিনের দুটো অ্যালিল, একটা হচ্ছে ক্যাপিটাল টি এবং আরেকটা হচ্ছে স্মল টি। তো সেটাই বলেছে কোনো অ্যালিলের যে পরিমাণ বা শতাংশ তাকে বলা হচ্ছে এই জিন বা অ্যালিল ফ্রিকোয়েন্সি। একটা জিনের সব অ্যালিলের ফ্রিকোয়েন্সির যোগফলের মান, ক্যাপিটাল টি যদি ফ্রিকোয়েন্সি হয় স্মল পি, স্মল টির যদি ফ্রিকোয়েন্সি হয় স্মল কিউ, তাহলে পি প্লাস কিউ সমান হবে 1 বা 100। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আরেকবার আমি বলি, কোনো একটা ক্রোমোজোমের একটা নির্দিষ্ট লোকাসে উপস্থিত অ্যালিলের শতকরা মান বা পরিমাণকে বলা হচ্ছে জিন ফ্রিকোয়েন্সি বা অ্যালিল ফ্রিকোয়েন্সি, এবং একটা জিনের যে অ্যালিলগুলো আছে তার যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির যোগফল সবসময় 1 বা 100 হবে। সাধারণত একটা জিনের দুটো অ্যালিল থাকে, একটা প্রকট এবং একটা হচ্ছে প্রচ্ছন্ন। এই যে ক্যাপিটাল টি এটা হচ্ছে প্রকট আর স্মল টি যেটা সেটা প্রচ্ছন্ন। জিনোটাইপ ফ্রিকোয়েন্সি কাকে বলা হয়? কোনো পপুলেশনে নির্দিষ্ট জিনোটাইপ যুক্ত জীবের শতাংশ পরিমাণকে বলা হচ্ছে জিনোটাইপ ফ্রিকোয়েন্সি। দেখো বলেছে সাধারণত একটা লোকাসে অবস্থিত দুটো অ্যালিল মানে এই যে ক্যাপিটাল টি আর স্মল টি, এই দুটো হচ্ছে অ্যালিল, 3টি জিনোটাইপ গঠন করে। তাহলে এই একটা ক্যাপিটাল টি এবং একটা স্মল টি, এই দুটোর মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয় তাহলে দেখো একটা হচ্ছে ক্যাপিটাল টি হতে পারে, ক্যাপিটাল টি স্মল টি হতে পারে এবং স্মল টি হতে পারে। তাহলে 3 ধরনের জিনোটাইপ গঠন করে। একটা লোকাসে অবস্থিত দুটো অ্যালিল 3টে জিনোটাইপ গঠন করে। প্রত্যেকটা টার্ম এখান থেকে বোঝা গেছে নাকি ভালো করে তোমরা দেখবে। যদি নাম বুঝতে পারো অবশ্যই আমাকে জানিও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেয়া থাকে ডেসক্রিপশন বক্সে, এবং আমাদের যে ভিডিওগুলো পাও তোমরা তার নিচে কমেন্ট করো, সেখানে তোমরা জানাতে পারো। তো এই দেখো দুটো অ্যালিল কিভাবে 3টে জিনোটাইপ এখানে গঠন করছে। এই 3টে জিনোটাইপ ফ্রিকোয়েন্সির যোগফলের মান 1
বা 100% এখানে হয়। নেক্সট দেখো, তাহলে জিন ফ্রিকোয়েন্সি বা অ্যালিল ফ্রিকোয়েন্সি এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সি আশা করি বোঝা গেছে। নেক্সট চলে আসি জিন পুল কাকে বলে। এটাও একটা 1 মার্কসের কোশ্চেন হতে পারে। জিন পুল কাকে বলা হয়? নির্দিষ্ট সময়ে কোনো পপুলেশনে উপস্থিত সব জিনের সমাহারকে বলা হচ্ছে জিন পুল। একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা পপুলেশন মানে কি বললাম, যে একটা ভৌগোলিক অঞ্চলে একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা প্রজাতির যে সদস্যগুলো থাকে সেই সব সদস্যকে একসঙ্গে বলা হচ্ছে পপুলেশন। এবং কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো পপুলেশনে উপস্থিত সব জিনের সমাহারকে বলা হচ্ছে জিন পুল। সব জিনের সমাহারকে বলা হচ্ছে জিন পুল। আশা করি বোঝা গেছে। নেক্সট হচ্ছে জিনগত স্থিরাবস্থা অর্থাৎ জেনেটিক ইকুইলিব্রিয়াম। হার্ডি উইনবার্গ পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সি এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সি বংশ পরম্পরায় যখন অপরিবর্তিত থাকে অর্থাৎ একই থাকে, তখন তাকে বলা হচ্ছে, সেই অবস্থাটাকে বলা হচ্ছে জিনগত স্থিরাবস্থা বা জেনেটিক ইকুইলিব্রিয়াম। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা যখন হার্ডি উইনবার্গের নীতিটাতে আসবো, এবার তোমরা এই টার্মগুলো সম্বন্ধে কিন্তু যখন বলবো তখন তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। দেখো কি বলেছে, একটা বৃহৎ এবং স্বাধীনভাবে প্রজননক্ষম পপুলেশনে যখন মিউটেশন হয় না অর্থাৎ কোনো পরিবর্তন হয় না, জনগোষ্ঠীর অনুপ্রবেশ যেটাকে ইংরেজিতে বলা হয় ইমিগ্রেশন, বা বহিষ্করণ যেটাকে ইংরেজিতে বলা হয় মাইগ্রেশন বা এমিগ্রেশনও বলা হয়, সেটা ঘটে না। যখন প্রাকৃতিক নির্বাচন এবং জেনেটিক ড্রিফট না দেখা যায়, জেনেটিক ড্রিফট মানে কোনো একটা পপুলেশনে যখন হঠাৎ যখন কোনো স্থায়ী পরিবর্তন, তাকে বলা হচ্ছে জেনেটিক ড্রিফট, দেখা যায় না, তখন সেই পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সি এবং জিনোটাইপের ফ্রিকোয়েন্সি বংশ পরম্পরায় অপরিবর্তিত থাকে। এটাই হচ্ছে হার্ডি উইনবার্গের নীতি। তাহলে আমি আরেকবার বলি, কোনো একটা বৃহৎ এবং স্বাধীনভাবে প্রজননক্ষম পপুলেশনে কিছুই হচ্ছে না, যেমন কোনো মিউটেশন ঘটছে না, কোনো জনগোষ্ঠীর প্রবেশ করছে না, কোনো জনগোষ্ঠী সেখান থেকে বেরিয়েও যাচ্ছে না, সেখানে কোনো জেনেটিক ড্রিফট ঘটছে না, এইগুলো যদি কিছু না হয় তাহলে জিন ফ্রিকোয়েন্সি এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সি এগুলো বংশ পরম্পরায় অপরিবর্তিত থেকে যাচ্ছে। এই জিনিসটাকে বলা হচ্ছে হার্ডি উইনবার্গের নীতি বা হার্ডি উইনবার্গ প্রিন্সিপাল। খুব ইজি ব্যাপারটা, শুধু বুঝতে পারি না বলে যখন মনে হয় হার্ডি উইনবার্গের নীতি কোশ্চেন পড়েছে কী লিখবো সেটা মনে হয়, যদি বুঝে যাই তাহলে আমরা আরামসে লিখতে পারবো। তো যদি হার্ডি উইনবার্গের নীতি 2 মার্কসের পড়ে তাহলে এই নীতিটা লিখবে এবং এটার যে প্রয়োগটা আছে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি, সেটুকু লিখলেই হবে। আর যদি 3 মার্কসের আসে তাহলে কিভাবে লিখবে আমি একবার বলে দিই। এই সংজ্ঞাটা প্রথমে লিখবে, হার্ডি উইনবার্গ নীতির যে প্রয়োগটা আছে সেটা লিখবে এবং তারপরেই হার্ডি উইনবার্গ নীতির যে প্রয়োগ বা তাৎপর্য সেটা সম্বন্ধে লিখবে। তাহলে নেক্সট আমরা চলে আসবো হার্ডি উইনবার্গ নীতির যে প্রয়োগ সেখানে। ধরা যাক একটা জিনের দুটো অ্যালিল ক্যাপিটাল এ আর স্মল এ, বলেছি একটু আগে, একটা প্রকট একটা হচ্ছে প্রচ্ছন্ন, একটা পপুলেশনে থাকে এবং এদের ফ্রিকোয়েন্সি যথাক্রমে স্মল পি স্মল কিউ। তাহলে আমরা লিখতে পারি পি প্লাস কিউ সমান 1, একটু আগেই আমি এটা দেখিয়েছি। এবার এই পি আর কিউ বা ক্যাপিটাল এ স্মল এ, এটা যেহেতু হার্ডি উইনবার্গের নীতি যেহেতু তোমার মেন্ডেলীয় পপুলেশনের ক্ষেত্রে প্রযোজ্য, তাই এখানে যদি ক্রস ঘটানো হয় তাহলে এরকম একটা চেকার বোর্ডের সাহায্যে যদি আমরা ক্রস ঘটে তাহলে এরকম একটা জিনিস পাবো, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল এ সেটা হচ্ছে পি স্কোয়ার, ক্যাপিটাল এ স্মল এ এর ফ্রিকোয়েন্সি স্মল পি স্মল কিউ এবং স্মল এ যেটা সেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে কিউ স্কোয়ার। এখান থেকে দেখো বলেছে যে তাহলে আমরা দেখতে পাচ্ছি পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার সমান হচ্ছে 1। তাহলে এটা কার সূত্র? পি প্লাস কিউ এর হোল স্কোয়ার সমান হচ্ছে 1। এখানে দেখো ক্যাপিটাল এ এবং স্মল এ অ্যালিল দুটি স্বাধীনভাবে মিলিত হয়ে তিনটি বিভিন্ন জিনোটাইপের জাইগোট গঠন করে। এই যে ক্যাপিটাল এ স্মল এ এবং স্মল এ দেখেছিলাম একটু আগে। এবং যেগুলোর ফ্রিকোয়েন্সিগুলো এই যে ক্যাপিটালের জন্য পি স্কোয়ার, এই যে পি স্কোয়ার, ক্যাপিটাল এ স্মল এর জন্য 2pq, এই যে pq আর pq দুটো একসঙ্গে যুক্ত হচ্ছে, ক্যাপিটাল এ স্মল এর জন্য 2pq এবং স্মল এর জন্য এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিউ স্কোয়ার। তাহলে এখানে ওই জন্য কিউ স্কোয়ার লেখা হয়েছে। হার্ডি উইনবার্গ প্রমাণ করেছেন যে ক্যাপিটাল এ এবং স্মল এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি যথাক্রমে স্মল পি এবং স্মল কিউ এবং ক্যাপিটাল এ স্মল এ এবং স্মল এ জিনোটাইপের ফ্রিকোয়েন্সি যথাক্রমে পি স্কোয়ার 2pq এবং কিউ স্কোয়ার। এগুলো বংশ পরম্পরায় এগুলো অপরিবর্তিত থাকবে এবং থাকবে তখনই যখন এই পপুলেশনটা কয়েকটা শর্ত মেনে নেয়। শর্তগুলো কি কি না, ওই যে জেনেটিক ড্রিফট হওয়া যাবে না, যে পপুলেশনটাকে বৃহৎ হতে হবে এবং সেখানে কোনো মিউটেশন হওয়া যাবে না, এইগুলো যখন না হবে তখনই জিনোটাইপ ফ্রিকোয়েন্সি এবং জিন ফ্রিকোয়েন্সি বংশ পরম্পরায় অপরিবর্তিত থাকবে। তাহলে হার্ডি উইনবার্গের প্রয়োগটা এতটা পর্যন্ত লিখবে।
নেক্সট হার্ডি উইনবার্গ নীতির যে তাৎপর্য সেটা লিখতে হবে। হার্ডি উইনবার্গের নীতি এবং সমীকরণ পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার সমান 1 প্রয়োগ করে কোনো পপুলেশন জিনগত সাম্যাবস্থায় আছে কিনা তা নির্ধারণ করা যাবে। অবশ্যই যদি এই সমীকরণটা মেনে চলে তবেই বোঝা যাবে যে এটা এই পপুলেশনটা জিনগত সাম্যাবস্থায় আছে কি নেই। নেক্সট হার্ডি উইনবার্গের নীতি প্রয়োগ করে কোনো পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সি এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সি নির্ণয় করা যাবে, আমরা যেটা দেখলাম একটু আগে। এবং বিবর্তনের বিভিন্ন বল যেমন মিউটেশন, প্রাকৃতিক নির্বাচন এবং ইত্যাদির প্রভাবে জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তনের ধারা এই হার্ডি উইনবার্গের নীতির সাহায্যে আর কি নির্ণয় করা যায়। তাহলে 3 নাম্বারের যদি হার্ডি উইনবার্গের নীতি পড়ে তাহলে আরেকবার বলে দিই, 1 নাম্বার ডেফিনেশন মানে যেটা নীতিটা সেটা লিখবে, নেক্সট হার্ডি উইনবার্গের নীতির যে প্রয়োগটা আছে সেটা লিখবে এবং তারপর হার্ডি উইনবার্গ নীতির তাৎপর্য। এই পুরোটা যদি তুমি লিখে দাও তাহলে 3 মার্কস অবশ্যই পাবে। হার্ডি উইনবার্গ নীতির যে শর্তগুলো সেগুলো আমি একবার বলে দিই, আমরা জানি তাও আরেকবার বলে দিচ্ছি। একটা বৃহৎ পপুলেশন বা জনগোষ্ঠী হতে হবে যেখানেই হার্ডি উইনবার্গের নীতিটা প্রযোজ্য। হার্ডি উইনবার্গ নীতি প্রয়োগের জন্য পপুলেশনটি বেশ বড় হওয়া প্রয়োজন, কারণ পপুলেশন বড় হলে এর সমস্ত জিনোটাইপ পরস্পরের কাছে আসতে পারবে এবং স্বাধীনভাবে জননে লিপ্ত হতে পারবে। শর্তগুলো পড়বে না, জাস্ট আমি তোমাদের সুবিধার জন্য একবার বলে দিচ্ছি। তাহলে একটা বৃহৎ পপুলেশন বা জনগোষ্ঠী দরকার, এটা স্বাধীনভাবে প্রজননক্ষম হতে হবে, কারণ এই যে দেখো পপুলেশনের জীবগুলোকে স্বাধীনভাবে প্রজননক্ষম হতে হবে, না হলে জিনগুলোর বিন্যাস এবং প্রবাহ স্বাধীনভাবে হবে না। অবশ্যই আমরা একটু আগেই পড়েছিলাম যেহেতু মেন্ডেলীয় পপুলেশনে এই হার্ডি উইনবার্গের নীতি প্রযোজ্য, তাই অবশ্যই স্বাধীনভাবে প্রজননক্ষম হতে হবে। নেক্সট, মিউটেশনের ফলে জিন ফ্রিকোয়েন্সির কোনো পরিবর্তন হয় না। এটা তো দেখলাম জিন ফ্রিকোয়েন্সি, অ্যালেল ফ্রিকোয়েন্সির কোনো পরিবর্তন হবে না। এই যে কোনো পপুলেশনে কোনো সদস্যের বহিষ্করণ বা অনুপ্রবেশ ঘটবে না। নেক্সট, প্রাকৃতিক নির্বাচন ঘটবে না এবং জেনেটিক ড্রিফটও ঘটবে না। এই যে জেনেটিক ড্রিফট মানে জেনেটিক ফ্রিকোয়েন্সির হঠাৎ কোনো পরিবর্তন ঘটে যায়, এই জিনিসটা হবে না। তাহলে হার্ডি উইনবার্গের নীতি প্রণয়নের শর্ত হচ্ছে এগুলো। এই শর্তগুলো মেনে চললে তবেই কোনো একটা পপুলেশনে হার্ডি উইনবার্গের নীতি প্রযোজ্য হবে। তাহলে আজকের ক্লাসে হার্ডি উইনবার্গের নীতি এই কোয়েশ্চেনটা যদি তোমাদের 2 মার্কসের আসে বা 3 মার্কসের আসে তোমরা কিভাবে লিখবে সেটা সম্বন্ধে আমি আজকে তোমাদেরকে বলে দিলাম। এরপরেও যদি তোমাদের কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এই ক্লাসটা থেকে অবশ্যই আমাকে জানিও। দেখা হবে পরের ক্লাসে, ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো।